জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি। কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনি আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে। আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাস মানে একটু ভিন্ন আয়োজন, ভিন্ন পসরা থাকে আমাদের এই আয়োজনে, এবং আমাদের সাথে গুণী সারথীরা আমাদের সাথে যুক্ত হন। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না, তবে এই আয়োজনে কিন্তু সরাসরি আপনিও যুক্ত থাকতে পারেন। অর্থাৎ টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু এই আয়োজনটি সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে আপনি আপনার যে কোনো ধরনের মন্তব্য কিংবা প্রশ্ন কিন্তু করতেই পারেন। আপনার হয়ে আমরা সেই প্রশ্নটি আমাদের সাথে যুক্ত হওয়া অতিথিদেরকে জানিয়ে দেব, কিংবা আপনার মতামতটাও কিন্তু তাদেরকে জানিয়ে দেব। ফলে দেরি না করে লিখতে থাকুন আমাদের আর ইউ ফেমাসের এই আয়োজনে ফেসবুক এবং ইউটিউবে। তবে আজকে আমি দারুণভাবে আনন্দিত এবং উচ্ছ্বসিত বটেই, কারণ আমাদের সাথে আজকে দুজন মানুষ যুক্ত রয়েছেন আপনাদের ভীষণ প্রিয়, আমার ভীষণ প্রিয় তো বটেই, এবং যারা আসলে দীর্ঘদিন বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাচ্ছেন, বাংলাদেশকে সেবা দিচ্ছেন, তাদের কাজের মাধ্যমে প্রতিনিয়ত বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। শুধু বাংলাদেশের গণ্ডি না, সেটা বিশ্ব প্রেক্ষাপটেই আমাদের সাথে যুক্ত রয়েছেন যে মানুষরা, যে সারথী, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে যুক্ত রয়েছেন দারুণ গুণী মানুষ এবং দারুণ পছন্দের এবং দারুণ শ্রদ্ধার মানুষ ফাহমিদা নবী। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে পেয়ে আমরা দারুণ ভালো লাগছে আমাদের, অবশ্যই, এবং আমি বিশ্বাস করি আমাদের দর্শকদেরও আজকে আসলে অনেক ভালো লাগা রাখবে, কারণ আপনাদের কাছ থেকে অনেক প্রশ্ন আমাদের জানার রয়েছে। দর্শক, একই সাথে আমি জানতে চাই যে মানুষটা আসলে অনেক গুণে গুণান্বিত। আমি আসলে মাঝে মধ্যে চিন্তা করছিলাম যে একটা মানুষ কত গুণে গুণান্বিত হতে পারে, তার আসলে কত ধরনের ভক্ত হতে পারে। আমাদের সাথে যুক্ত রয়েছেন সাজিয়া সুলতানা পুতুল। আপনি আসলে নানানভাবে আপনাকে করিয়ে দেওয়াটা একটু কঠিন। আমরা সেই পরিচয়গুলো আস্তে আস্তে কাজের মাধ্যমে জানবো, তবে আমরা বিশ্বাস করতে চাই যে কাজটাই দিন শেষে থাকে এবং আপনি কাজটাই করেন। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। আমাদের একটা প্রথম প্রশ্ন থাকে, কমন প্রশ্ন। পুতুল, আমি আপনাকে সেই প্রশ্নটা করতে চাই, আর ইউ ফেমাস? ফাহমিদা আপার মতন একজন খ্যাতনামা মানুষের পাশে এবং গুণী মানুষের পাশে বসে এই প্রশ্নের উত্তর দেওয়াটা বা প্রশ্ন শোনাটা খুব বিব্রতকর। আচ্ছা, আমি বিশ্বাস করি যে আমি সৃষ্টিশীল একজন মানুষ, আমি সৃষ্টিতে বাঁচি, সেজন্য হয়তো বা একটু আলাদা, কিন্তু খ্যাতিটা আমি ঠিক অনুভব করতে পারি না, বা এটার সংজ্ঞা কি সেটাও জানি না। আচ্ছা। আর আরেকটা জিনিস বিশ্বাস করি যে এই সময় এসে খ্যাতির সংজ্ঞাটাও আপেক্ষিক, সুতরাং জানি না, এটার উত্তর আমার জানা নেই। ঠিক, আপনার যে আপেক্ষিক শব্দটা সেটা ধরে একটু আগাতে চাই। আমরা একটু দর্শকদেরকে এই আয়োজনের শুরুতে একটু ক্লারিফিকেশন দেই, যেটি হচ্ছে যে ফেমাস একটা রূপক অর্থ আমাদের কাছে। আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে সকলকেই বাঁচিয়ে রাখে হচ্ছে কাজটাই দিন শেষে আপনাকে বড় করে তোলে, কাজটাই আসলে দিন শেষে আমাদেরকে মনে রাখে। আমরা সবাই হয়তো একটা সময় চলে যাব, কিন্তু কাজটাই আমাদেরকে থেকে যাবে। ফলে সেই কাজটা দিন শেষে পুতুল ঠিকঠাকভাবে করলেই আমরা মনে করি পুতুল ফেমাস, এবং সেটি কোনো না কোনোভাবে কাউকে না কাউকে প্রভাবিত করে। এবং দীর্ঘ সময় ধরে যে মানুষটার কাজ, যে মানুষটার বিচরণ আমাদেরকে আসলে প্রভাবিত করছে দারুণভাবে, নানানভাবে, সেই মানুষটা ফাহমিদা নবী। আপনার কাছে প্রশ্নটা করতে আমার ইতস্তত বোধ হয় অবশ্যই, কিন্তু আমাকে করতে হয়। আর ইউ ফেমাস? ফেমাসের বাংলাটা হচ্ছে জনপ্রিয়তা, জনপ্রিয়। এক কথাটা একদিক দিয়ে ঠিক, যে একজন জনপ্রিয় মানুষ হয়ে ওঠার জন্য আমরা যে হাঁটি, সেই হাঁটার সংগ্রামটা, হাঁটার যে স্পৃহাটা, স্বপ্নটা, সামনের দিকে না গেলে, সামনে আমার ফোকাসিংটা না হলে আমি আসলে কাজটাই করতে পারবো না। সেই অর্থে আমরা আসলে নিজের মন থেকে খুব জনপ্রিয়তার জায়গাটায় দাঁড়িয়ে সবাইকে বলতে চাই, তোমরা সবাই পারো, সব কিছু চেষ্টা করো। আমরা চেষ্টাটা করতে চাই নিরবিচ্ছিন্নভাবে, নিরন্তরভাবে সেই চেষ্টাটা চলুক, অব্যাহত থাকুক। সেটি যদি প্রতিটি বাঙালির মনেই আসলে সেই চেষ্টাটা অব্যাহত থাকে, দিন শেষে আমাদের সমীকরণে যুক্ত হয় অনেক কিছু, এবং অনেক কিছু যুক্ত হলে বাংলাদেশ এগিয়ে যায়। ফলে সব কিছুতে আসলে বাংলাদেশটা যদি এগিয়ে যায় আমাদের অনেক ভালো লাগে, গর্বও বোধ হয়। এবং আপনারা সেই গর্বের বোধের জায়গা থেকে প্রতিনিয়ত বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন।
আমরা সেটা গর্ববোধ করি। সেটা শুধুমাত্র বাংলাদেশ না, বিশ্ব প্রেক্ষাপটে যখন দেখি ফাহমিদা নবী বাংলাদেশ, সাজিয়া ইসলাম পুতুল বাংলাদেশ, ফলে এইটা আসলে সাজিয়া সুলতানা পুতুল বাংলাদেশ, দুঃখিত, ফলে সেটা আসলে আমাদেরকে অবশ্যই গর্বিত করে। গর্বিতের এই জায়গাটিতে আপনারা সুরের মানুষ, সঙ্গীতের মানুষ, কিন্তু আমরা একটু ভিন্ন প্রেক্ষাপটে আজকে কথা বলতে চাই। সবসময় তো সঙ্গীত এবং সুর নিয়েই কথা বলি, সবসময় গান শুনি, গান বাদে আজকে আসলে মূলত একটু কথাই জানতে চাই। আপনারা লেখকও বটে, এখন আপনাদের দারুণ দারুণ লেখা আমরা দেখতে পাই। পুতুল আপার তো অনেক দিন ধরে, দীর্ঘ সময় ধরে, বহুদিন ধরে তিনি নানান ক্ষেত্রে বিচরণ করেন, তবে এবার সেই ক্ষেত্রে আপনারও বিচরণ দেখলাম। আমরা একটু জানতে চাই এবার 21শে বইমেলায় আপনার বই এসেছে সেটি নিয়ে, এবং তার আগে আমি শুধু এই কথাটা আগে একটু জানতে চাই যে সুরের মানুষ আসলে লেখায় কেন? সুর লেখা কোনো কাজই একজন সঙ্গীত শিল্পীর আসলে তার যে একটা নিজস্ব একটা বক্স থাকে, সেই বক্সের ভিতরে কিন্তু লেখা, কথা বলা, জানতে চাওয়া, সুর, রান্না, মানুষ করা, সন্তানকে, পরিবারকে দেখা, এগুলো প্রত্যেকটা একটা বক্সের মধ্যেই থাকে। তো সেখান থেকে সুর বের হয়, লেখা বের হয়। তো আমি অনেক আগে থেকে লিখি, কিন্তু কখনো আমার মানে এরকম বই বের হবে এটা আসলে আমি কখনো ভাবিনি। এবার এটা হয়ে গেল। পুতুলের তো আমি খুবই ওর প্রশংসা করি একদিক দিয়ে। ও যখন ও ক্লোজ আপ পনেই আসলো, ও তখন থেকে কিন্তু খুব সুন্দর করে কথা বলতো, লিখতো। এটা কিন্তু আমি ওকে দেখেছি, এবং আমার সেই মনে হয় যে ওর ওই জায়গাটায় কি সুন্দর করে ও লিখিয়ে যাচ্ছে। ও কখনোই ভাবছে না আমি কি লিখছি, কেন লিখছি, ও লিখেই যাচ্ছে, ভালোর জন্য লিখছে। তো সেরকম আমার ভাবনাটা হচ্ছে কোনো সংগ্রাম, ইতিবাচক স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান। আমি একটু পুতুলাপার একটা কথা ধরে আপনাকে আসলে জিজ্ঞেস করতে চাই। আপনি যখন বলছিলেন যে সৃষ্টিশীল মানুষ আপনি, এবং সেই সৃষ্টিটা অর্থাৎ লেখনীটা যখন ফুটে আসে আপনার লেখায়, সেটি একটু মানে তুলনামূলকভাবে কঠিন। আমরা তো সবাই চিন্তা করতে পারি, এবং নানান চিন্তা আমাদের মাথার মধ্যে আসে। যখন এটা আসলে লেখায় আসে তখন এটা ফুটিয়ে তোলা কঠিন। হয়তো আমি আমার চিন্তার প্রকাশভঙ্গিটা সঠিকভাবে করতে পারি না। সেই প্রকাশভঙ্গিটা আসলে কেমন করে আপনি নিয়ে আসেন লেখায়, এবং সেটা আসলে যে আলাদা একটা বিচ্ছুরণ ঘটায় সবার মধ্যে, পাঠকদের মধ্যে, সেটা কিভাবে ছোট করে? বোধের জায়গায় খুব তীক্ষ্ণতা দরকার হয় যারা লেখেন। জীবন বোধটা খুব স্বচ্ছ, স্পষ্ট থাকতে হয়। মানে একজন লেখককে এমন হতে হয় বলে বিশ্বাস করি, যেটা হয়তো আর 10 জন মানুষকে সেই একটা ঘটনা কোনো কিছুই ছুঁয়ে যাচ্ছে না, কিন্তু তিনি এতটাই সংবেদনশীল যে তার কাছে মনে হচ্ছে যে এটা লেখা হয়ে উঠতে পারে, অথবা তিনি নিজেকে প্রকাশ করার একটা তাড়না বোধ করছেন, সেইটাই মনে হয়, তাই না আপা? আমার কাছে এমনটাই মনে হয় যে জীবন দর্শনটা যাদের একটু অন্য রকম, একটু বড় পরিসরে জীবনকে দেখার দৃষ্টিটা যাদের আছে, তারা মনে হয় লিখতে পারেন। একই প্রশ্ন যদি আপনাকে একটু করা হয় যে সুরের মানুষ লেখায় আলাদা কোনো প্রতিবন্ধকতা তৈরি হয় নাকি সহায়ক? আপা যে কথাটা বলছিলেন এটা খুব সত্যি কথা, যে একজন শৈল্পিক মানুষ, তাকে আপনি যাই কিছু করতে দেবেন না কেন সেখানে একটা শিল্পের ছোঁয়া থাকবে। সুতরাং সুরের সঙ্গে লেখা, লেখার সঙ্গে মানে সাহিত্য, সুর, চিত্রকলা, আমার কাছে মনে হয় সবটা মিলে একটা মালা গাঁথা হয়, সব কিছু। আমি জানি যে আপা ভীষণ ভালো বাসা সাজাতে পারেন, ঘর সাজাতে, সেটা একটা শিল্প না? আপা তো চাইলে ইন্টেরিয়র ডিজাইনারও হতে পারতেন। আপা ভীষণ ভালো রান্না করতে পারেন, আপা ভীষণ ভালো আঁকতে পারেন। তো এটাই হচ্ছে একজন শিল্পীর ভিতরে। যদিও যে আমার এবারের বইয়ের নাম শিল্পী সত্তার ব্যবচ্ছেদ, তো শিল্পীকে ব্যবচ্ছেদ করলে মনে হয় এই কটা জিনিস পাওয়াই যাবে। আমরা আসলে ব্যবচ্ছেদটা পরে করব, অনেক বিষয়ে জানতে চাওয়া যেহেতু রয়েছে। তবে আমরা একটু জানতে চাচ্ছি যে ফাহমিদা নবীর ডায়েরিতে আসলে কি আছে, যেটি এই বইমেলায় আসলো, এবং সেখানে আমি পাঠক হিসেবে নিশ্চয়ই আমার জানার জন্য অনেক কিছু পাবো, কারণ আপনার যে দীর্ঘ ক্যারিয়ার, 46 বছরেরও বেশি সময় ধরে শুধু গানটাকেই আপনি প্রাধান্য দিচ্ছেন আপনার জীবনে। ফলে সেখানে কি সেই গানটা নিয়েই আসলে লেখা, নাকি কি কি থাকছে সেখানে, রসদটা কি একটু করে ছোট করে, যদিও যদি আমার জীবনী না এটা, ফাহমিদা নবীর ডায়েরি। এখানে যে নিত্যদিন যে ঘটনাগুলো ঘটে
সেটা গান নিয়ে হতে পারে, অন্যান্য কোনো যে কোনো সেক্টর নিয়ে হতে পারে, মানুষের একটা ছোট একটা কোনো সংগ্রামের গল্প, দুঃখ, আমি সবসময় ওই স্বপ্নটাকে, ওই দুঃখটাকে একটা ইতিবাচক অর্থ দিয়ে বড় করে মানুষের সামনে তুলে ধরতে চাই, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য, যে তোমরা এতই সহজে ভেঙে পড়ো না, হতাশায় যাওয়ার কোনো মানে নেই, সংগ্রাম থাকবে, ইতিবাচক অল্প কিছু নিয়ে আগাতে থাকো। একদমই তাই, সংগ্রাম সংকট তো থাকবে, এটা জীবনের একটা অংশ, সেখানে আসলে কোনোভাবেই নেতিবাচক ধারণা বা বোধন আসলে বহন না করাটাই শ্রেয়। এবং সেই ক্ষেত্রে পুতুল, আপনার কাছে জানতে চাও, আপনি দীর্ঘ সময় ধরেই আসলে লেখালেখির মধ্যে রয়েছেন এবং আমি বেশ কয়েকটা বইমেলাতে আমি দেখছিলাম যে সবাই পুতুলের আশেপাশে ছবি তোলা শুরু করেছে, সবাই অটোগ্রাফ নিচ্ছে এবং সেখানে আপা যেটি বললেন যে তরুণ যে প্রজন্ম, সেই অংশটা বিশেষায়িতভাবেই বেশি। এটিকে কেমন আপনার কাছে, আপনি ব্যাপারটাকে কেমনভাবে উপভোগ করেন? আমি ভীষণ উপভোগ করি এবং সারা বছর জুড়ে, এটা আমার 10ম বছর চলছে বই প্রকাশের, তো 1 দশক হয়ে গেছে দেখতে দেখতে, এবং বই মেলার এই একটা মাস না অন্যরকম ভালো লাগা ঘিরে থাকে, কারণ এত কাছ থেকে মুগ্ধতাগুলো জানা হয়, এটা আমার কাছে খুব বিস্ময়ের জায়গায়। কারণ হয়তো পরিচয় নেই, প্রথমবারই বই মেলাতে দেখা হলো, ঢাকার বাইরে থেকে কেউ একটা মেয়ে বা একটা ছেলে এসছে দেখা করতে, বই নিতে বা তার কথাগুলো জানাতে, সেটা আমাকে অন্যভাবে ছুঁয়ে যায়। এবং এই বই মেলার এই ফেব্রুয়ারি মাসটার জন্য সারা বছর জুড়ে আমার এই জন্য অপেক্ষা থাকে এবং লোভ থাকে যে এই একটা মাস, তাই না আপা? কি মনে হচ্ছে আপনার কাছে এই একটা মাসের এই যে ভালোবাসার লোভটা, এটাই কিন্তু আগামী আবার লেখার একটা রসদ হবে আমাদের জন্য। একদমই আপা, এই লোভের জায়গা থেকে একটা প্রশ্ন আমার আসলে আপনাদের কাছে জানতে চাওয়া, লোভটা তো আসলে পুতুল আপা যেমন বলছিলেন যে এই একটা মাস অবশ্যই একটা আলাদা রসদ যোগায় ভবিষ্যতে কিছু লেখার জন্য, কিন্তু আমি একটু পেছনে ফেলে যেতে চাই, অতীতে, ভবিষ্যতে না। এই একটা মাসের জন্য আমরা হয়তো কখনো না কখনো অপেক্ষায় থাকতাম যে বই মেলায় যেতে হবে, বইটা যখন আসবে, নতুন কি বই আসলো সেটা কিনতে হবে। আমি জানি যে আপনাদেরও সেরকম দারুণ দারুণ অভিজ্ঞতা আছে। আমি 2-1টা গল্প একটু শুনতে চাই ছোট করে, যে বই মেলায় যাওয়ার যে একটা প্রস্তুতি। হ্যাঁ হ্যাঁ, আমি যখন আব্বার সাথে যেতাম, আমার বাবা দেখতাম যে বাংলা একাডেমিতে তখন গান হতো, আমরাও সেটা পেয়েছি, গান করেছি, তো তখন অনেক গান হতো। মানে এই একটা মাস, পুতুল যেটা বলছে আজকেরটা ওর ওই যে ভালোবাসার টানে সবাই আসে, কিন্তু ওই সময়ে অনেক আগের কথা, তো মানে না একদম বই বই মৌ মৌ গন্ধ, একটা মলাটে, নতুন মলাটের গন্ধ, চা, মানে সিঙ্গারা, আড্ডা, এদিকে বাংলা একাডেমির একটা জায়গায় শুধু গান হচ্ছে, নানান রকম দেশের গান হচ্ছে, মানে এটা না একটা অন্যরকম। আব্বার সঙ্গে অনুভূতিটা এরকম। পরবর্তীতে যখন আমি সামিনা গান করতাম, আমাদেরও তাই হতো। আচ্ছা। এবং চুড়ি কিনতাম, ওখানে একটা মেলা বসতো, হ্যাঁ, মানে নানান কিছু আয়োজন, মানে মনে হতো ঘটা করে কবে বই মেলা হবে, কবে আমরা ওই আনন্দটা করব। এখন আছে, কিন্তু তখনকার বিষয়টা, তখন তার মোবাইল হাতে ছিল না, ছবি তোলার উপায় নেই, ওই মানুষগুলোই ছিল আসলে এক একটা জীবন্ত মোবাইল, একদম। হ্যাঁ, তো ওই মুহূর্তের ওই আনন্দটা ভাবলে এখনো আমি ওখানেই ফিরে যাই, যেখানে এমন কি হতো যে একটা মহিলা, সবচেয়ে মজা আমার এটা হঠাৎ করে মনে, যে কাউকে বলা হয়নি কখনো, একজন মহিলা ছিল বাংলা একাডেমির কাছে, ওইখানে সে মহিলাটা রান্না করতো, সবাইকে খাওয়াতো। একদিন আমাকে আর সামিনাকে ও ডেকে নিয়ে এসে ও খাওয়ালো। আমি কেন খাওয়াচ্ছি জানি না, খুশিতে, কারণ ওনার ছেলেটা মানে যুদ্ধে 1952 সালের ভাষা আন্দোলনের জন্য মারা গেছে, এই জন্য উনি সবসময় রান্না করে, সবাইকে খাওয়ায়, আর আমাদের 2 বোনকে সে খাওয়ালো। এই আমার এখনো মনে পড়লে কেমন লাগছে, এই যে মায়াটা, বলছে আমার ছেলে নাই কিন্তু তোমরাই আমার সন্তান, একদম এরকম, খুব সুন্দর। পুতুল, কি আছে স্মৃতিতে, কি আছে মায়ায়?
পরিবারের সবার সঙ্গে বইমেলা যাওয়ার স্মৃতি ভীষণ মনে পড়ে। সারা বছর জুড়ে তো টাকা, যেটুকু টাকা পেতাম ঈদের সালামি বা এরকম এই ছোট ছোট টাকাগুলো জমিয়ে রাখতাম বই কেনার জন্য, তালিকা করতাম। বইমেলায় একদিন হয়তো যাওয়া হতো, একদিন গিয়ে সমস্ত বই, পছন্দের বইগুলো কিনে নিয়ে আসা। সেটা এখন ভীষণ মনে পড়ে। এখন বইমেলায় 10 বছর ধরে একটু অন্যরকম ভাবে যাই, কিন্তু এখনো একটা দিন রাখি যেদিন আমি সব পছন্দের বইগুলো ঘুরে ঘুরে সংগ্রহ করতে চাই। শেষের দিকে থাকে সেরকম দিনটা। আর বাকি দিনগুলো তো যেখান থেকে বই প্রকাশিত হয় সেই প্যাভিলিয়নেই থাকি এবং সেখানেই সকলের সঙ্গে দেখা হয়। নিশ্চয়ই আমরা এই লেখক সত্তাটা নিয়ে আসলে এর পরবর্তীতে কথা বলবো, তার আগে এই মুহূর্তে একটা বিরতি নিতে হচ্ছে, ফিরবো একটু পরেই। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, স্বাগত আরও একবার আর ইউ ফেমাসের আয়োজনে। আপনারা দেখছেন আর ইউ ফেমাসের আয়োজনে একজন গুণী মানুষ রয়েছেন আমাদের সাথে, এবং এবার ঝট করে একটু আপনাদের মন্তব্য এবং মতামতগুলো একটু জানিয়ে দিতে চাই আপনাদেরকে। এই মুহূর্তে বেশ কয়েকজনই আমাদের সাথে রয়েছেন, প্রায় 500-এরও বেশি মানুষ ইতিমধ্যে লাইভ টেলিভিশন এই ফেসবুকে দেখছেন। এটি শুধুমাত্র ফেসবুকেরটা বলছি। আমি দুটি মতামত একটু জরুরি নিতে চাই। একজন লিখছেন, ভাই অনেকক্ষণ ধরে কমেন্ট করছে, আপনি আমার কমেন্টটা কেন নিচ্ছেন না? ভাই, আপনি আমার কমেন্ট পড়েন না কেন? আপনি কমেন্ট পড়লে একটু বেশি ভালো লাগবে। আচ্ছা, আরেকজন লিখেছে, ভাই আমাদের ছোট পরিবার থেকে বসন্তের ফুলের ভালোবাসা রইল আপনাদের জন্য, এবং আমাদেরকেও ভালোবাসা জানাবেন। আচ্ছা, ভালোবাসা তো জানাতেই হবে। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। আরও অনেক মন্তব্য আছে, আপাতত এই কয়েকটা মন্তব্য নিচ্ছি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যে পদচারণা মানুষের দেখি পুতুল, সেখানে আমি একটু আপনার কথাটা বলতে চাই, যদিও আমি চাচ্ছিলাম যে লেখক সত্তাটা নিয়ে কথা বলার জন্য, একটু পরে আসছি সে বিষয়ে। তবে এখন বইয়ের প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাদা একটা মাত্রা দিয়েছে, সেখানে নানানভাবে সেই বইয়ের প্রচারণা হয়। একটা সময় এটা ছিল না। আমি যখন একটু এই বিরতিতে যাওয়ার আগে ছোটবেলার কথা শুনছিলাম, যখন বইমেলার জন্য একটা মাসের জন্য অপেক্ষা করতাম, যে বইয়ের লিস্ট করতাম যে কি কি বই কিনতে পারি, বা এই লেখকের কোন দোকানে গিয়ে জিজ্ঞেস করা যে এই লেখকের নতুন বইটা কি আসলো, সেইটার এখন আগেই আসলে জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে। আপনিও সেখানে দারুণভাবে অ্যাক্টিভ থাকেন। ব্যাপারটাকে কেমনভাবে সামাল দেন, এবং এই যে নানান ধরনের মন্তব্য আসে, নিশ্চয়ই অনেক মন্তব্য আপনি পেয়েছেন। এটা ভীষণ ভালো। আমি তো চিন্তাই করতে পারছি না যে যখন এই মাধ্যমগুলো ছিল না, তখন কি করে পাঠকরা খুঁজে নিতেন যে কোন প্রকাশনী থেকে সেই কাঙ্ক্ষিত লেখকের বই এসছে। এটা খোঁজাও একটা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার ছিল। এখন সেটা আমরা মুহূর্তেই জানিয়ে দিতে পারছি, কোন কোন দিন মেলাতে উপস্থিত থাকছি সেটা জানাতে পারছি। আবার যারা আসতে চাচ্ছেন তারা তাদের সময়ের সঙ্গে মিলিয়ে নিতে পারছেন যে আমার সঙ্গে যেন দেখা হয়। এটা একটা খুব সহজ করে দিয়েছে জীবন। এবং আমি গতদিন আমার অনন্যা প্রকাশনীতে কথা সূত্রে জানতে পেরেছি একটা খুব নতুন একটা তথ্যই লেগেছে আমার কাছে, যে আমাদের বইমেলাতে যে পরিমাণ বই বিক্রি হয় তার চাইতে অনেক বড় একটা অংশ বিক্রি হয় কিন্তু অনলাইনে, যেটা আমরা চোখে দেখতে পাই না। এবং অনলাইনেই সেখানে কিনে একেবারে অপরিচিত পাঠকই হয়তো কিনছেন, ঢাকার বাইরের বিশেষ করে যারা আছেন তারা বইমেলার উদ্দেশ্যে ঢাকাতে হয়তো আসার সুযোগ নেই, তারা কিন্তু অনলাইনে সংগ্রহ করছেন বই। এটা শুনে আমার কাছে একটা অপরাধবোধ হলো যে আমি যে বরাবর প্রতিদিন লিখি ফেসবুকে যে আসুন অনন্যা প্রকাশনীতে আমি 27 নম্বর প্যাভিলিয়নে থাকছি, দেখা হবে, আমি তো তাহলে শুধু ঢাকা কেন্দ্রিক পাঠকদেরকে মাথায় রাখছি। ঢাকার বাইরে যে একটা বড় অংশ এই লেখার সঙ্গে সংযুক্ত থাকতে চান আমাদের সঙ্গে, সেটাকে তো তাহলে মনে হয় অগ্রাহ্য করছি। তো সেই একটা সুযোগ কিন্তু দারুণভাবে তৈরি হয়েছে এখন অনলাইনের কারণে। দেশের নানান প্রান্তে বই পৌঁছে যাচ্ছে আমাদের। একদমই। সেখানে আরেকটু মাত্রা একটু যুক্ত করতে চাই, প্রবাসীদের অনেকের সাথে আমাদের কথা হয়। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলে দীর্ঘ সময় ধরে আসলে সেটিকে ফেসবুকে লাইভও করা যায়, ফলে মানুষ আসলে দেখতেও পারে যে এখন ঢাকার বইমেলায় কি কি চলছে, এবারের বইমেলা কেমন হচ্ছে, কেমন মানুষের সমাগম হচ্ছে, সেটি আলাদা একটি রসদ জোগায়। যারা প্রবাসে থাকেন, দূরে থাকেন, তারাও দেখতে পান না। কিন্তু পুতুলাপা যেমনটি বলছিলেন, শুধু ঢাকা না, কিন্তু ঢাকার বাইরে থেকেও অনলাইনে বিশাল একটা মানুষ সেখানে বই কেনে। এবং আপনি যেই জায়গাটি একটু বলছিলেন, সেখানে একটা কথা বলতে চাই যে তখন তো আসলে লেখকরা জানান দিতে পারতেন না কবে তারা থাকতেন, কিন্তু যারা আসলে পছন্দ করতেন, আমি হুমায়ুন আহমেদের একটা উদাহরণ দেই, উনি সবসময় ফেব্রুয়ারির 13 তারিখ বই মেলায় উপস্থিত থাকতেন। আমরা লাইন ধরে সেই একটা অটোগ্রাফ নেওয়ার জন্য আগেই জানতাম যে 13 তারিখ উনি কি থাকবেন, 13 তারিখই যেতে হবে বইমেলায়, অন্যান্য দিন যাই আর না যাই 13 তারিখে যেতে হবে। এরকম নানান ধরনের যারা আসলে যেই লেখকের বই পছন্দ করেন, নিশ্চয়ই এই খেয়ালটুকু, এই খবরটুকু রাখতেন। আপনার ক্ষেত্রে নিশ্চয়ই এরকম হয়েছে, কোনো না কোনো পছন্দের লেখক আছে, সেই লেখকের বইগুলো আপনি কিভাবে সংগ্রহ করেন?
আমার আমার প্রিয় লেখকরা একটা একটা আমার বাবার কারণে অনেক লেখক আমাদের বাসায় আসতেন। হ্যাঁ, তো আমার আব্বা আম্মা সবসময় এই গান, লেখালেখি, মানে সব কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। তো সব খুবই, যেহেতু তখন প্রযুক্তি ছিল না, তখন ফোন, মানে একটা ফোন, ল্যান্ড ফোন, হ্যাঁ, মানে একটা যোগাযোগ করা, এটা তো একটা অন্যরকম ছিল। সবাই ঘুরতো, সহজ, আমার মনে হয় আরেক রকম সহজ ছিল। তো ওই বিষয়গুলো তো আসলে এখন তো মানে এই মুহূর্তে আমরা তো সুযোগ পাচ্ছি অনেক কিছু। তো আমি জানাই যখন, যেমন 17 তারিখে আমার যাওয়ার কথা ছিল, অনেক মানুষ এসে বসেছিল, অপেক্ষা করছিল। আমি পুরো মানে যেতে গিয়েও আমি যেতে পারিনি। তো ব্যাক করেছি যখন, তখন তো ফোন সবাই অটোগ্রাফ নিবে, মানে একটু ছবি তুলবে, একটা ভালোবাসা। তবে বই নিয়েছে, কিন্তু কিছু মানুষ আবার অপেক্ষা করছে, আবার আজকে যেমন বলল আমি আবার কবে যাব। আচ্ছা, তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগা তৈরি করে। আবার পাশাপাশি যদি আগের কথা চিন্তা করি, ওটাতে আবার না একটা টান ছিল, টান, যে আমাকে যেতে হবে, নানান রকম বই আমি পাবো, প্রিয় লেখক তো আছেই, পাশাপাশি অনেকে ভালো লেখে, তাদের বইগুলো পড়ে পড়ে নিজেকে আসলে অনেক কি বলবো, আরেকটু উন্নত করা যায় মানসিকতা। হ্যাঁ, তো সেই জিনিসটা আসলে সব কিছু মিলিয়ে মনে হয় যে তখনও যা ছিল এখনও তাই আছে, ধরনটা একটু বদলেছে। পাঠকের ধরনটা কেমনভাবে বদলেছে পুতুল, একটু জানতে চাই। যে এখন আমরা নানানভাবে গণমাধ্যমে অনেক সংবাদ দেখছি, এবারের বইমেলায় বেশি দেখছি যে পাঠক না, জনস্রোতটা আসলে অনেক বেশি, কিন্তু সেখানে পাঠক এবং বই কেনার মানুষের সংখ্যাটা তুলনামূলকভাবে কম। আমি জানি যে এখনো হয়তো সময় আছে, সেটি ক্রমান্বয়ে বাড়বে, সে প্রত্যাশাটাও আমি রাখছি যে বাড়ুক। আপনি দীর্ঘ সময় ধরেই সেখানে লেখক হিসেবে বিচরণ করছেন, কোনো ধরনের তফাৎ মনে হয়েছে, পার্থক্য মনে হয়েছে? আমার কাছে মনে হয় প্রতি বছরই পাঠক সংখ্যা কমছে আমাদের। আচ্ছা, এবং পাঠক কমছে বলা যাবে না, ফেসবুক পাঠক অনেক আছে। আমরা অন্যান্য মাধ্যমের লেখা পড়ি, কিন্তু কাগজের বই হাতে নিয়ে পৃষ্ঠা উল্টে পড়ার পাঠক মনে হয় কমেছে। এবং সেটার অনেক বড় কারণ হতে পারে আমাদের সামাজিক অস্থিরতা, হয়তো বা সেই ধৈর্যটাই মানুষের নেই, পাঠের যে অভ্যাস বা একটা প্রবণতা একটা সময় ছিল, সেটা হয়তো বা কমেছে। তবে বই যদি একদম বিক্রি না হতো তাহলে বই মেলা হতো না। আমি বিশ্বাস করি যে এখনো অনেক মানুষ বই পড়েন। সেক্ষেত্রে পৃষ্ঠার কথা যখন বলছিলেন, পৃষ্ঠার কথাটা বললে, নতুন বই এবং পৃষ্ঠা, এটার মধ্যে আলাদা একটা, মানে এই নতুন বইয়ের যে একটা গন্ধ, একটা আলাদা যে সৌরভ, সেটাও কিন্তু আমার ভালো লাগে। মানে নতুন বইটা যখন কিনবো তখনই আমি আসলে এই গন্ধটা আমাকে পেতে হবে, এবং আমি জানি না ওইটার মধ্যে কি আছে, বাট ওইটা আমাকে মোহিত করে কোনো না কোনোভাবে। আমি ফিরছি সেই লেখক সত্তার ক্ষেত্রে, যে এই যে একটা মোহিত করার ব্যাপার, লেখক হিসেবে হয়ে ওঠার জন্য আপনাকে আসলে কি ইন্সপায়ার করেছে যে না, আমি কিছু লিখবো, আমার জীবনের ঘটনাটা, আমার উপলব্ধি বোধকে আসলে একটা লেখা দরকার? কি আসলে আপনাকে তাড়িত করেছিল? জীবন। আচ্ছা, জীবন আমাকে তাড়িত করেছে, এবং জীবনের ভিতরেই এত ছড়ানো ছিটানো উপাদান আছে যে যেটা লিখে একটা জীবন শেষ হয়ে যাবে। এবং মৃত্যু ভাবনা ভীষণভাবে আমার লেখার ভিতরে আছে। মৃত্যু ভাবনাটা আছে আমার অনেক অপরিণত বয়স থেকেই আসলে। কারণ চারদিকে যখন আমি দেখতে পাই যে আমার প্রতি বছর আমার প্রিয়জনের তালিকা ছোট হতে থাকে, মৃত্যু জীবনের এমন সত্যি যেটাকে এড়ানোর কোনো সুযোগ আমাদের নেই, সেই ভাবনাটা এড়িয়ে কি করে আমি ভালো থাকবো, আর সেই ভাবনাটা আমাকে গ্রাস করে রাখে। এবং সেখানেই আমার লেখার প্রধান অনুপ্রেরণাটা আমি বলবো। আপা, আপনার কাছে একটু জানতে চাওয়া, কি আসলে তাড়িত করে লেখার জন্য? যদিও আপনি বলছিলেন যে দীর্ঘ সময় আপনার এত বেশি অভিজ্ঞতা, সেটি আসলে লেখাটাও একটা দুরূহ আপনার জন্য, এবং সময় বের করে লেখা, তারপর আপনি লিখছেন। আমাদের জন্য একটু ভালো লাগার ব্যাপার তো অবশ্যই, যে আমরা তবুও কিছু জানতে পারবো সেগুলোর মধ্যে। আপনি বলছিলেন নানান ধরনের ঘটনার ছোট ছোট বর্ণনা আছে সেখানে, তারপরেও কি তাড়িত করেছিল লেখার জন্য? আমাকে তো আসলে, যেটা আমার 3টা বিষয় আমাকে সবসময় তাড়িত করে। জি। একটা হলো নিজেকে শুধরে নেয়ার চিন্তা, এবং স্বস্তি বড়, প্রশান্তি, শান্তির চেয়েও স্বস্তি বড়।
আচ্ছা, এবং হলো খুব অল্পে চলতে চাওয়ার গল্প। এই তিনটা যদি ঠিক থাকে, মানুষের অনেক কিছু লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এগুলো কিন্তু সে জয় করতে পারে। যেমন আজকে আমি চিন্তা করছিলাম একটা বিষয় নিয়ে লিখব, সেটা হচ্ছে যে আত্মসমর্পণ খুবই দরকার। আচ্ছা, আমার এই বোধটা, মানে আত্মসমর্পণ না করলে, নিজের সাথে নিজের সমর্পিত না হলে আমি আসলে কোনো কিছু নিতেই পারবো না, জীবন থেমে যাবে। আর আমার চিন্তাটাই তো জীবন, জন্ম এবং মৃত্যুর মাঝামাঝি সময়কে ঘিরে। এই সময়টুকুতেই তো যা, তা আমাকে তো ভালো হতে হবে। আর একটা বিষয় হলো, ভালোই করতে হবে, ভালোই ভাবতে হবে, ভালোই দেখতে হবে, ভালোতেই থাকতে হবে। এই যদি জিনিস না, এই বিষয়গুলো যদি না থাকে, মন্দ দিয়ে, একটা মন্দ মানুষকে কতটা গ্রাস করে ফেলে, এটার মতো সত্য আর কিছু নাই। কিন্তু আমাদের তো দিন শেষে আসলে চলে যেতে হবে। সেই জায়গাটা থেকে এই বোধগুলো যদি আমি নিজেকে নিজে শুধরে না নেই, অল্পে না চলতে পারি, সন্তুষ্টিতে মানে স্বস্তিতে বসবাসের ভাবনা যদি আমার না হয়, তাহলে আমি কিন্তু আগাতে পারবো না। এই জন্যই নিজের কাছে নিজের আত্মসমর্পিত হওয়াটা খুব বেশি জরুরি, এটা আমার মনে হয়। কি দারুণ ভাবনা আপনাদের কাছ থেকে, মানে এত বেশি ঋদ্ধ হচ্ছি জেনে জেনে, নিজেরও ভালো লাগছে। আমার বিশ্বাস যে দর্শকদেরও কথাগুলো শুনে অনেক ভালো লাগছে, এবং আমরা সেই কথাগুলো আসলে আরও শুনতে চাই, আপনাদেরকেও জানাতে চাই। তবে তার আগে ছোট্ট একটা বিরতি দিতে হচ্ছে। দর্শক ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আরই ফেমাসের আয়োজনে। এক ঝাঁক গুণী মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন। ফাহমিদুল আলমী, আমরা অনেক গল্প শুনছিলাম, বিশেষ করে লেখক সত্তা, লেখক হয়ে ওঠার পেছনে যে ভাবনা তাড়িত করেছে, যে রসদ আপনাকে আসলে প্রতিদিন লিখতে বসায়, সেগুলো নিয়ে আমরা একটু জানছিলাম। আমি একটু জানতে চাই যে লিখলেন এবং সেটি বইটিও মানুষের কাছে পৌঁছলো, ঠিক কেমন সাড়া পাচ্ছেন, কি বলছেন? অনেকেই নিশ্চয়ই বইটা কিনে আপনাকে নানানভাবে তাদের অভিমত, অভিব্যক্তি জানাচ্ছে। আমার একটা পেজ আছে, ফাহমিদা নবীজ ডায়েরি, ফেসবুকে। ওখানেই আসলে আমি লিখি আমার মনে যখন যেটা হয়, আমার খুব স্ট্রেস রিলিজ হয় আমি লিখলে। আমি যে কোনো মুহূর্তে লিখতে পারি। তো ওইটা লিখতে লিখতেই আমাকে সবাই যখন অনুরোধ করলো একটা বই, একটা হার্ড কপি, ক্যাসেট সিডির মতো, তো তখন এই এবার বের হয়েই গেল। অনেকদিন ধরেই বলছিল, তো অনুভূতিটা অন্যরকম। যারা যারা চেয়েছে বইটা, যে ফাহমিদা নবীর ডায়েরি, সবাই আমাকে খুবই খুশি হয়ে বলে যে যা পড়ি, এটা আজকে আমি ভেবেছিলাম, এটা আমি এটাই ভাবছিলাম, এরকম করে, হ্যাঁ এটার তো এইভাবে সমাধান হতে পারে। তো এই ইতিবাচক, আপা আপনি খুবই ইতিবাচক, একটা আপনার মনটা অনেক ভালো। তখন এটাকে আমি একটা আসলে ভালোভাবে গ্রহণ করি। মনটা ভালো, তার মানে আমি পজিটিভভাবে আমাকে আর একটু ভালো হতে হবে, আমার এটাই মনে হয়। সবাই অনেক ভালোবাসা দিচ্ছে, ভালোবাসাটার অব্যাহত থাকুক সেই প্রার্থনা এবং প্রত্যাশা আমরা করছি। পুতুল, আপনার কাছে জানতে চাই দুটা বিষয়। একটা হচ্ছে যে আপনাকে আসলে মানুষ কোন পরিচয় দেখে, কখনো লেখক, কখনো উপস্থাপক, কিংবা কখনো সুরের মানুষ, সঙ্গীত শিল্পী। আপনি দারুণভাবে প্রত্যেক জায়গাতেই এত ভালোভাবে বিচরণ করেন, ফলে বইমেলায় গিয়ে মানুষ কনফিউজড হয়ে যায়। মানুষ কিভাবে দেখে সেটার থেকে গুরুত্বপূর্ণ আমি নিজে কিভাবে দেখি। আচ্ছা, প্রথমটা আমি দেখি সঙ্গীত আর সাহিত্য, এই দুটো মিলে আমি পুতুল। এবং শৈশব থেকে এই দুটোকে নিয়ে আমি বড় হয়েছি। সঙ্গীত শিল্পী হিসেবে পথ চলাটা শুরু হয়েছে একেবারে কিশোরী বয়সে, আর লেখক হিসেবে শুরু হয়েছে সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করার প্রায় এক যুগ পরে। সুতরাং কিন্তু এটা মনে করবার কারণ নেই যে হঠাৎ করে গান থেকে কেন লেখায় এলাম। শুরুর দিকে এরকম প্রশ্ন আমাকে করতেন অনেকে। এখন যেহেতু এক দশক হয়েছে, এখন হয়তো অনেকে বুঝতে পারছেন যে আমি কিন্তু লেখার জন্যই লিখি, বই মেলায় বই প্রকাশের জন্য লিখতে হবে এমন তাড়না থেকে লিখি না। তো মানুষের কাছে মনে হয় দুটো পরিচয়ই একটু একটু করে পরিচিত আমি। যেটুকু পরিচিতি আমার আছে তার কিছুটা অবশ্যই গানের জন্য, আর ইদানিং লেখক সত্তার পরিচয়টাও সেখানে যুক্ত হয়েছে। আচ্ছা, সেইখানে একটু অভিব্যক্তির কথা জানতে চাই। পাঠকরা নিশ্চয়ই দারুণ দারুণ অভিব্যক্তি শেয়ার করে আপনার সাথে। একটা দুইটা সিগনিফিকেন্ট কিছু কি আমাদের সাথে শেয়ার করা যাবে?
আমার অনেক লেখার ভিতরে নারীর মনস্তত্ত্ব নিয়ে লিখেছি, মানে নারীর প্রতি আমাদের সমাজের মনস্তত্ত্ব যেটা, বা সমাজের চোখ কিভাবে নারীকে দেখে, সেই জায়গাটা খুব একটা আমি চেয়েছি আমার মতন করে বিশ্লেষণ করতে। তো এই কারণে আমার নারী পাঠক আছেন অনেকে, এবং তারা আমাকে যখন এই কথাটি বলেন যে মনে হয়েছে এখানে আমাকে আমি পড়ছি, তখন সেটা আমাকে অন্যভাবে ছুঁয়ে যায়। কারণ দিন শেষে আমরা প্রত্যেকেই কিছু জায়গায়, সব নারী একই রকম, আমাদের বোধের জায়গাগুলো, আমাদের অনুভূতির জায়গাগুলো অনেকটা কাছাকাছি, এবং সেই জায়গাগুলো যখন কেউ যথাযথভাবে তুলতে পারেন, তখন হয়তো বা নারী পাঠকরা একটা সেতু বন্ধন সেখানে তৈরি হবে, সংযোগ স্থাপন করতে পারেন লেখার সঙ্গে। তো এটা আমার ক্ষেত্রে অনেক হয়েছে। বাহ, দারুণ। তবে এই মুহূর্তে আমরা আসলে আমাদের এই শেষ পর্বে আর কি, আমাদের আয়োজনের এটি শেষ পর্ব, শেষ ধাপ চলছে। সেই শেষ ধাপে দুটি পর্ব থাকে, একটি হচ্ছে তোমাকে জানাতে, আর একটি হচ্ছে যাহা বলিব মিথ্যা বলিব। আমাদের দর্শকরা জানেন, হ্যাঁ, মিথ্যা বলতে হবে। ফলে আমরা এই মুহূর্তে যাহা বলিব মিথ্যা বলিব পর্বটি শুরু করতে চাই। আপনাদের জন্য আরও একবার জানিয়ে দিতে চাই, আমরা এই ধাপে আসলে যাহা বলিব মিথ্যা বলিবর পর্বে দু একটি শব্দ কিংবা বাক্য বলবো, এটি নিয়ে আমাদের অতিথিরা মিথ্যে বলবেন, এবং এটি পুরোটাই মিথ্যে সাজানো। আমরা ফাহমিদুর রবি আপনাকে দিয়ে শুরুটা করি। আচ্ছা, আমার প্রথম যে এই শব্দটি জানতে চাও সেটি হচ্ছে ফাহমিদা নবী। সত্যি ফাহমিদা নবী? ও আচ্ছা, হ্যাঁ, এটা দিয়ে মিথ্যা বলতে হবে। ফাহমিদা নবী, ফাহমিদা নবী। আমার নাম নুমা। আচ্ছা, সামিনা চৌধুরী। সামিনা চৌধুরী আমার, ওর নাম সুমা। সেদিনও মুখর ছিল শব্দহীন কথারা। আসলে মুখর ছিল শব্দহীন না, শব্দরা। আচ্ছা, কাছের মানুষ দূরে যায়, দূরের মানুষ কাছে আসে কাছে। জীবনে চলার পথে এমন কেন হয়? আসলে সবটাই মিথ্যা। বইমেলা। বইমেলা হলো আনন্দ মেলা। আচ্ছা, পুতুল। কঠিন। আমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ, পুতুল। হ্যাঁ, পুতুল নিয়ে মিথ্যা কথা বলতে হবে। ও পুতুল। হ্যাঁ, মানুষ। আচ্ছা, বলতে পারছি না। ক্লোজ আপ ওয়ান। কেন বললাম ক্লোজ আপ ওয়ান? হচ্ছে আপনারা দুজনেই একটা সময় ক্লোজ আপ ওয়ান, হ্যাঁ, ছিলেন। ক্লোজ আপ ওয়ান নাই। আচ্ছা, এটা তো সত্য হয়ে গেল। আচ্ছা, সত্য। আমি তো এটা বলতে পারেন যে ক্লোজ আপ আমি মিস করি না, তাহলে মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ক্লোজ আপ আমি মিস করি না। ওকে পুতুল আপা, আপনার কাছে আসলে যাচ্ছি। আপনার কাছেও বেশ কিছু বিষয় জানতে চাওয়া। ধন্যবাদ ফাহমিদা নবী। আমাদের প্রথম জানতে চাওয়া সাজিয়া সুলতানা পুতুল। একদম অন্যের কথা ভাবে না, শুধু নিজেরটা ভাবে। শিল্পী সত্তার ব্যবচ্ছেদ। এখানে আমি শিল্পী সত্তাকে নিয়ে একদমই কাটাছেঁড়া করিনি। কালো গোলাপ বৃত্তান্ত। এখানে আমাদের সমাজে কোনো বর্ণবাদের কথা নেই। আর ইউ ফেমাস। এতটা খ্যাতিমান আমি কখনো হব আমি ভাবতেই পারিনি। ফাহমিদা নবী। ফাহমিদা নবী আপা কখনো ফুল পড়েন না। বইমেলা। বাহ। বইমেলায় গেলে আমার ভীষণ কান্না পায়। পাঠক। পাঠক আমাকে একদম ভালোবাসে না। বসন্ত। বসন্তকাল আমার প্রিয় ঋতু নয়। আপনার প্রিয় শিল্পী? আমি নিজে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। একদম ঠিক আছে না আমার মিথ্যাগুলো? সুন্দর সুন্দর কিন্তু দারুণ, থ্যাংক ইউ। আমাদের আরেকটি পর্ব থাকে, সেটি হচ্ছে যে তোমাকে জানাতে। আমাদের সাথে যুক্ত হওয়া সারথীরা, অতিথিরা, তারা আসলে লিখেন, চিঠি লিখেন পৃথিবীর যে কোনো ব্যক্তি কিংবা বস্তুকে। আপনাদেরকেও লিখতে দিয়েছে। আমরা, দর্শক জানেন যে এটা বিরতির সময় আমরা আমাদের অতিথিদের লিখতে দিই। আপনারা লিখেছেন, আমরা একটু জানতে চাই কাকে লিখলেন, কি লিখলেন। পুতুল, আপনি আগে একটু যদি শুরু করতেন। আচ্ছা, আমি লিখেছি, পড়ে শোনাবো? জি। আমি লিখেছি প্রিয় বাংলা ভাষা,
তোমার কারণেই জীবনের সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতিগুলো বোধের ভিতর ধারণ করে প্রকাশ করতে পারি। তুমি না থাকলে কি করে লিখতাম? তোমার কাছে আমার অনেক ঋণ। আমাদের সবার ঋণ বাংলা ভাষার কাছে। আপা কি লিখেছেন, কাকে লিখেছেন? আব্বা। আচ্ছা, ওকে, আমি না পড়তে পারবো না। পুতুল আপা একটু। আব্বা, তোমাকে ছাড়া আছি কখনো মনে হয় না। তুমি আয়না আমার। তোমার জন্যই বড় সম্মান ধারণ করেই চলছি। ইতি তোমার মেয়ে ফাহমিদা নবী। আমাদের অনেক শ্রদ্ধা। আপনি যেমন আমাদের একজন গর্বের মানুষ, প্রিয় মাহমুদুর নবী তিনিও আমাদের একজন গর্বের মানুষ। বাংলাদেশকে যারা প্রতিনিয়ত গর্বিত করেন, যাদের কারণে লাল সবুজ আরো বর্ণিল মনে হয়। ধন্যবাদ আপা, এবং বাবাকে এভাবে স্মরণ করেছেন, নিশ্চয়ই আমাদের দর্শকরাও বুঝতে পেরেছেন। আমরা একদম শেষ দিকে রয়েছে আমাদের আয়োজনের। বইমেলা, বসন্ত, বাংলাদেশ, বাংলা ভাষা সবকিছু যখন দিয়ে হয়, এবং তখন আসলে নিজের মনের মধ্যেও নানান ধরনের বর্ণিল আচরণের যুক্ত হয়। পুতুল আপা, শুনতে চাই, এবং আপনার মতামত যদি দর্শকদের জন্য থাকে, কোনো ধরনের মন্তব্য, কোনো ধরনের আপনার কথা, সেটি একটু যদি দর্শকদেরকে জানাতেন। বইমেলা প্রাণের মেলা বলে না সবসময়, সেরকম প্রাণের সঙ্গেই একটা নিবিড় যোগ আছে বইমেলার। এবং আমি বিশ্বাস করি যে যারা বই প্রেমী মানুষ আছেন তারাও বইমেলার জন্য মুখিয়ে থাকেন। আমরা যারা লিখি আমাদেরই মতন। সুতরাং সবসময় বলি যে এই বছরে একটা সময় একটা জায়গাতে এলে খুব সহজে আমাদের খোঁজ পাওয়া যায়, কাছাকাছি ভালোবাসাগুলো জানানোর সুযোগ হয়, আমাদের ভালোবাসাগুলো আপনাদেরকে জানাতে পারি। সুতরাং বইমেলায় আসুন। এবার আমার অনন্যা প্রকাশনী থেকে বই এসছে, প্যাভিলিয়ন নাম্বার 27। আমি অনেক মাঝে মাঝেই থাকবার চেষ্টা করছি। আপনাদের অপেক্ষায় রইলাম। বইমেলার যে আনন্দ ছিল একটা সময় অন্যরকম। আমাদের প্রযুক্তির কারণে আমরা অনেক নতুন নতুন অভিনব বিষয়গুলোতে চলে যাচ্ছি। মায়াটা কমে গেছে, কিন্তু আনন্দ উচ্ছ্বাসটা আছে। তো সেই উচ্ছ্বাসে যদি একটু যোগ করে নেই কিছু পৃষ্ঠা পড়বার মানসিকতা, এর পরের পেজটা মানে পৃষ্ঠায় কি আছে সেটা যদি দেখতে চাই, একটু পড়ি, তাহলে হবে কি নিজের ভেতরের একটা যে আমি নিজস্ব আধুনিক একটা চিন্তার জায়গা, সেই চিন্তার জায়গাটা অনেক সুদূর প্রসারী হবে। আর বইমেলায় যাওয়া মানেই শুধু চা খেলাম, ঝালমুড়ি খেলাম তা নয়। একটা বই কিনে নিয়ে যাই। আমি দেখি অনেক বই কিনে, ওই যেটা বলছিল পুতুল, যে সবাই বই কেনে, কেউ না কেউ কোনোভাবে পড়ছে তো সেই পড়ার জায়গাটায় বইমেলাকে আরেকটু আমরাই পারি, আমরা মানুষ তো, আমাদের মাধ্যমে আসলে সেটাকে সুন্দর করে তুলে ধরতে হবে। তাহলেই হবে কি, আবারও গান হবে, আনন্দ হবে, হৃদয়ের উচ্ছ্বাসটা আর একটু সুন্দর হবে, মায়াটা আসবে, টানটা আসবে। কি দারুণভাবে বলেন আপনারা, মুগ্ধতা নিয়ে শুনি। আসলে এই বইমেলাটাই তো আসলে বাংলাদেশ। সেখানে যে জাগরণটা হয়, সেখানে যে মানুষের উপস্থিতিটা হয়, সেটাই তো আসলে দিন শেষে বাংলাদেশের সমীকরণে যুক্ত হয়, এবং এটাই বাংলাদেশ। আমরা বিশ্বাস করতে চাই যে এই ছোট 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 আয়োজনগুলোই আমাদের স্বকীয়তাকে দিনকে দিন প্রকাশ করবে। আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, শ্রদ্ধেয় ফাহমিদা নবী এবং পছন্দের সাজিয়া সুলতানা পুতুল আপা, আপনাদের জন্য অনেক শুভাশিস রইল, এবং আপনাদের মঙ্গল কামনা তো আমরা করছি। আপনারা সবসময় ভালো থাকুন এবং বাংলাদেশকে এমনভাবে সেবা দিয়ে যান, আমরা সেই প্রত্যাশা করছি, এবং আপনাদের জন্য অনেক শুভকামনা। দর্শক, আমরা আসলে দুজন গুণী মানুষের কথা শুনছিলাম, যারা আসলে তাদের নিজস্ব পরিচয়টাকেও যেভাবে প্রতিদিন বাংলাদেশের সাথে যুক্ত করছেন, নিজস্ব চিন্তাকে, নিজস্ব ধারাকে, সেটি আসলে প্রতিদিন বাংলাদেশের সাথে যুক্ত করছেন। আমরাও আসলে বিশ্বাস করতে চাই দর্শক, আপনি আপনার কাজ দিয়ে প্রতিদিন বাংলাদেশকে বর্ণিল করবেন। এই যে বসন্ত বইমেলা বাংলাদেশের কথা বললাম, সেইটাই আসলে দিন শেষে বাংলাদেশের স্বকীয়তা। আর লাল সবুজের যে স্টিকার, বাংলাদেশের লোগো, সেটি কিন্তু হতে পারেন আপনিও।
ফলে আপনি আপনার কাজের মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে নিরন্তরভাবে বাংলাদেশের সাথে থাকুন, কারণ দিন শেষে আপনার কাজটাই থেকে যাবে। আর কাজটা থেকে গেলে সেটি বাংলাদেশের জন্য থেকে যাবে, বাংলাদেশের জন্য থেকে গেলে বাংলাদেশটা জিতে যায়, বাংলাদেশটা জিতে গেলে আমরা সবাই জিতে যাই। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আয়োজনে।